ক্ষমতায় যাওয়া, নিজেরা সংসদ সদস্য হওয়া, নিজেরা মন্ত্রী উপদেষ্টা হওয়া, এটার জন্যই আন্দোলনটা হয়েছিল। যে এই সরকার কোনোভাবেই নিরপেক্ষ না, এই সরকার নিজেদেরকে এমপি বানানোর চেষ্টা করছে, নিজেদেরকে মন্ত্রী, ফিউচার মন্ত্রী বানানোর চেষ্টা করছে। তাদের অধীনে সুষ্ঠু ভোট কিভাবে হবে? আপনি বসে আছেন উপদেষ্টার চেয়ারে, আপনি কি আপনার নির্বাচনের প্রার্থিতার কথা বলতে পারেন? এই গণভোটের দাবি টাবি এগুলো কিচ্ছু না, এগুলো সবই হচ্ছে ভোটের আসনের হিসাব মেলানো। কি ঐকমত্য আনলেন যেখানে একটা দল সই করে না, আরেকটা দল শর্ত দিয়ে দেয়, আরেকটা দল বের হয়ে গিয়ে বলে আঙ্গুল বাঁকা করে ফেলবে? তারেক সাহেবের পার্টির নিবন্ধনটা খুব আবেগী বিষয়, জামাতের বিরুদ্ধে স্পষ্ট কথা বলেন। আমি মনে করি এটাই। আমাদের সঙ্গে আরও আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে দেশের সব সংকট নাটক। এ বিষয়ে কথা বলবো। শুরুতেই তুষার ভাই, আপনার কাছে একটু আসতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক। এই যে গণভোট, জুলাই সনদ, তাহলে দলগুলোর মত দ্বিমত, এগুলো কি সেই নাটকের অংশ কিনা? নাটক যদি হয়ে থাকে তাহলে নাটকের রচয়িতাকে আর পাত্রপাত্রীকে, এই দুটি প্রশ্ন করতে হবে। আমার ধারণা একজন দায়িত্বশীল ব্যক্তি জনাব ফখরুল ইসলাম আলমগীর যেহেতু এটা বলেছেন, তার কাছে নিশ্চয়ই এটার উত্তর আছে। আমার কাছে যেটা মনে হয় যে এই নাটকের মধ্যে দিয়ে আমরা বহু বছর ধরে যাচ্ছি। আপনার নিশ্চয়ই মনে আছে জুলাই আন্দোলনের একটি বড় স্লোগান ছিল নাটক কম করো পিও। এটা একটা নাটক থেকেই তারা নিয়েছিল। এটা একটা মজার ব্যাপার, নাটক থেকেই সংলাপ নিয়ে নাটক করতে না করছে। বাংলাদেশের মানুষ নাটক পছন্দ করে এবং পলিটিশিয়ান বলেন বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তারা এই নাট্যকলা বেশ পারদর্শী। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে কখন একটি কাজ নাটকে পরিণত হয়, যখন মানুষ উপলব্ধি করে যা হচ্ছে সেটা সে বিশ্বাস করতে পারছে না, অথবা যা বিশ্বাস করেছিল সেটা হচ্ছে না, তখনই সেটা নাটক। আমরা যখন নাটক দেখি আমরা কিন্তু নাটকের সাথে কাঁদি, নাটকের সাথে হাসি, কিন্তু আমরা জানি যে এটা মিথ্যা, এটা ভুল, কিন্তু এই নাটকের মধ্যে আমরা প্রবেশ করি এবং নাটকের অংশ হয়ে যাই। আপনি দেখবেন যে বহু সিনেমা হলে কান্নার শব্দ পাওয়া যায়। কেন? পয়সা খরচ করে মানুষ জানে মিথ্যা জিনিস দেখতে গেছে, তারপরও কাঁদে। বাঙালির এই চিরন্তন বা সারা পৃথিবীর মানুষের এই চিরন্তন যে মনোদৈহিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকে ব্যবহার করেন কিছু বুদ্ধিমান লোক। এখন কেন নাটক বলা যেতে পারে বা নাটক কোথায় হচ্ছে? প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে যারা জুলাই সনদ চেয়েছিল, এত চেয়েছিল, যাদের কারণেই ঐকমত্য কমিশন, যাদের কারণে জুলাই সনদ, তারা এটা স্বাক্ষর করলো না। তারা স্বাক্ষর করলো না মানে কি? তাদের পুরোটার মধ্যে ডিসকন্টেন্ট আছে সেটা তারা বললো না, কিন্তু তারা বললো সবই ঠিক আছে, কিন্তু তাদের আরও 3টা দাবি আছে। এই 3টা দাবি কি তারা এই ঐকমত্য কমিশনের ভেতর থেকে সলভ করে বেরোতে পারতো না? তারা সেটা করলো না। তারা বের হয়ে গিয়ে রাস্তায় শুরু করলো আন্দোলন, দাবি আমরা সই করব না। এবং ঐকমত্য কমিশন একটা নির্ধারিত তারিখে, যেদিন এটা সবাই সই করা অথবা না করার মধ্যে দিয়ে শেষ হয়ে যাওয়ার কথা, সেটা শেষ না করে সেটা দিন বাড়িয়ে দিল। পরিষ্কার মানুষ বুঝতে পারলো যে দিন বাড়িয়ে দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো চাপ, অনুভূতি, আবদার, আবেদন কিছু একটা আছে। নির্বাচন কমিশন নিবন্ধন দিচ্ছে, সেখানে ডেস্টিনির যিনি অধিকর্তা, তার একটা দল যার বয়স মনে হয় কয়েক মাস মাত্র, তারা নিবন্ধন পেয়ে গেল। এবং শুধু পেয়েই গেল না, তার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতি অভিযোগ আছে, তিনি শাস্তি পেয়েছেন। কিন্তু শাস্তি পাওয়ার পরেও কি তিনি গ্রাহকদের কোনো দায় পরিশোধ করেছেন? গ্রাহকদের দায় কি মাফ করে দিয়েছিল তার রায়ের মধ্যে? গ্রাহকরা যে তার কাছে টাকা পায়, টাকাকে তিনি আর কোনোদিন পরিশোধ করবেন না। জনগণের টাকা পরিশোধ না করে তিনি জনগণের কাছে ভোট চাইতে যাচ্ছেন। অথচ আপনার যদি ক্রেডিট কার্ডে আপনি ঋণ খেলাপি হন, আপনি ভোটে দাঁড়াতে পারবেন না। যে ক্রেডিট কার্ডে ঋণ খেলাপি সে ভোটে দাঁড়াতে পারে না। আর যে সারা বাংলাদেশে পলোনিয়া গাছ বিক্রি করলো এবং সেই পলোনিয়া গাছ কোথায়, উদ্যান কোথায়, টাকা কোথায় কেউ জানলো না, সে তার দলের নিবন্ধন পেয়ে গেল। এখন তার স্বাক্ষরে অন্য মানুষ মনোনয়ন নিয়ে সরাসরি গিয়ে নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করতে পারবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীর যে আরপিওতে যে ব্যাপারটি রয়েছে যে 1% ভোট সহ যেতে হয়, এইটাকে কিন্তু তারা কারেকশন করলো না, অর্থাৎ স্বতন্ত্রদেরকে তারা নিরুৎসাহিত করে দিল। আপনার যদি কোনো দল না থাকে আপনি দাঁড়াতে পারবেন না। অথচ এই কিছু দল বা ভুঁইফোড় দল, আমি বলতেই পারি এই ডেস্টিনির যে দল, এটা তো ভুঁইফোড় দল। এই ভুঁইফোড় দল কিন্তু এখন মনোনয়নপত্র দিতে পারবে মানুষকে এবং তারা সেটা নিয়ে গিয়ে নির্বাচন করতে পারবে, তারা মার্কা পাবে, তাদের জন্য রাষ্ট্র পয়সা খরচ করবে, ব্যালট বাক্সে, ব্যালট পেপারে তাদের নিশ্চয়ই মার্কা থাকবে এবং এরা এই পোলিং অফিসার পাবে, এরা যা যা নির্বাচনের সুযোগ সুবিধা সব পাবে। শুধু তাই না, চাইলে পরে এরা
ওই পোলিং অফিসারও বেচতে পারবে, মনোনয়নপত্র বেচতে পারবে। তার মানে বেচা কেনার সুযোগ করে দেওয়া হলো। আর ওইদিকে তারেক নামে একটি ছেলে, তার পয়সা কড়ি কম, হয়তো সে অনেক শর্ত পূরণ করতে পারে না অথবা পেরেছে, যেটাই হোক, তার বেলায় আন্দোলনের স্পিরিট কিন্তু দেখা হলো না। হ্যাঁ, নির্বাচন ইসি সচিব বলেছেন 522 ঘন্টা হলেও সম্ভব নয়। কিন্তু ডেস্টিনি মানে অভিযোগ আছে এবং খবর বের হয়েছে যে 2 কোটি টাকা এক ধরনের মানে টাকা দিয়ে অপ্রমাণিত, আমরা দুর্নীতির অভিযুক্ত প্রমাণ ছাড়া বলতে পারি না এইভাবে। কিন্তু এথিক্যালি কিংবা মরালিও কি এই নিবন্ধনটি সে পেতে পারে যদি তারেক না পায়? কারণ তারেক দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে আছে। ভালো কথা, তারেক পেল না। কেন পেল না বলেন তো? 200 অফিস চায়। 200 অফিসের ভাড়া যদি 10,000 টাকাও হয় বা খরচ যদি 10,000 টাকা হয়, নিশ্চয়ই এগুলো জায়গা কিনে অফিস হবে না। আর মানুষের বাসা বাড়িতে অফিস করলে তো সেটা গ্রহণযোগ্য না, তাই না? তাহলে 200 অফিস যদি হয়, 200 অফিসের 10,000 টাকা ভাড়া হলে 20 লক্ষ টাকা লাগে মাসে। আর ওইখানে চা পানি এটা সেটা, বিদ্যুতের বিল, পানির বিল, এগুলো দিলে আরো 10,000 টাকা, 20,000 টাকা। বছরে 4,80,00,000 টাকা লাগে মিনিমাম। তাহলে আপনি দল করতে গেলে একজনকে বলছেন 4,80,00,000 টাকা পকেটে নিয়ে আসেন, আগে খরচ করবেন, করে এই সাইনবোর্ড লাগাবেন, অফিস বানাবেন, তারপরে আপনাকে আমি দলের নিবন্ধন দিব। এটা কেমন কথা? এটা তো কোনো কথা হইতে পারে না। আজকে ডিজিটাল যুগ, মানুষের ভার্চুয়াল অফিস হইতে পারে, মানুষ বাসার মধ্যে বসেও দল করতে পারে এবং সে চাইলে ইন্টারনেটেই তার দলটাকে গঠন করতে পারে, পারে না? অবশ্যই। কিন্তু সেটা তারা মেনে নিচ্ছেন না। উল্টা তারা এমন একটা নিয়ম করেছেন যে কোটি কোটি টাকা নিয়ে এসে দল তৈরি করতে হবে। কোটি কোটি টাকা নিয়ে এসে মানুষ যদি দল তৈরি করে, তাহলে সেখানে কোনো সৎ লোক কি করে আসবে? এত কোটি কোটি টাকা পকেটের টাকা খরচ করার ক্ষমতা কি সাধারণ মানুষের আছে? তার মানে সাধারণ মানুষের সাধারণভাবে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়ানোর অধিকার আপনি দিচ্ছেন না। এবং এটা সেই যে 111-এর সরকার এটা বানিয়ে গিয়েছিল, এটা রাখা হয়েছে কারণ রাজনীতিবিদরা চায় সবাই তাদের পতাকার তলে এসে মনোনয়ন পাক। এটা একটা নাটক। তারপরে দেখেন আরেকটা নাটক আছে। সেটা কি নাটক? সেটা হচ্ছে আমরা দেখছি মনোনয়ন দেওয়া হচ্ছে, কিছু আসন খালি রয়েছে, খুব ভালো কথা। কিন্তু সেই খালি আসনে উপদেষ্টা কেউ কেউ নির্বাচন করবেন বলে গুজব উঠেছে। সিটিং উপদেষ্টা সিটিং অবস্থায় যদি বলেন আমি নির্বাচন করব, তাহলে কি তিনি নিরপেক্ষ থাকেন? এই প্রশ্নটা আমি আপনার কাছে, এটা একটা নাটক যে আমি আসবো আপনার কাছে এই প্রশ্ন। এরকম আমি নাটকের তালিকা দিতে পারবো। জি, আমরা শুনবো অবশ্যই। জনাব শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে একটু আসতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তিনি বলেছেন যে দেশের যত সংকট আছে সবগুলোই নাটক। আপনার কাছ থেকে একটু জানতে চাই, তুষার ভাইও কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে এই নাটকের আসলে কলা কৌশলী কারা, কারা অভিনয় করছেন, কারাই নাটক বানাচ্ছেন? এটা বলা খুব মুশকিল। মানে ম্যাটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড তো একজনকে ডক্টর ইউনূস স্যার বলেছে। ডিজাইনটা কোথাকার? ডিজাইনটা কোনো সাধারণ মানুষের না, বিশাল ডিজাইন। তারেক সাহেবের পার্টির নিবন্ধনটা খুব আবেগী বিষয়। তার বিগত আন্দোলনে কনসিস্টেন্ট লম্বা সময় ধরে, সেই 16-17 সাল থেকে আজ পর্যন্ত তার একটা কনসিস্টেন্ট পারফরমেন্স আছে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ছাত্রের পক্ষে, বৈষম্য বিরোধী, এবং লাস্ট আন্দোলনে অনেক ভূমিকা ছিল। এবং তিনি সত্য কথা বলেন, স্পষ্টবাদী, জামাতের বিরুদ্ধে স্পষ্ট কথা বলেন। আমি মনে করি এটাই তার মানে নিবন্ধন না পাওয়ার অন্যতম কারণ। যে দলগুলো নিবন্ধন পেয়েছে, যদি আপনি পোকা বাছা শুরু করেন, দেখবেন প্রায় প্রত্যেকটি দলেরই নিবন্ধন না পাওয়ার মতো কোনো না কোনো গ্রাউন্ড আছে। এবং বাংলাদেশের মতো দেশে এটা ইম্পসিবল এই কন্ডিশনগুলো ফুললি কমপ্লাই করা। ইভেন মনোনয়ন ফর্ম, আমরা যে মনোনয়ন ফর্ম ফিল আপ করি ভোটের সময়, এটাও পারফেক্টলি করা অলমোস্ট ইম্পসিবল। ভুল থাকবেই, অনেকবার এরকম ভুল হয়, তখন নির্বাচন করে দেখে বলে দেয় এটা একটু স্যার ভুল হয়েছে, ঠিক করে দেন। ফান্ডামেন্টাল মিস্টেকগুলো ছাড়া, ফ্রড ট্রড ছাড়া। তো তারেক সাহেবের যদি কোনো ভুল থেকে তাকে কারেক্ট করা যেত, বলা যেত, নির্বাচন কর্মকর্তা বলতে পারতো আপনি এখানে একটা অফিস দেন, আমি একটা অফিস দেন। তো এখন যদি একটা সূক্ষ্ম তদন্ত করা হয় যারা নিবন্ধন পেয়েছে তাদের কোনো ডিফেক্ট আছে কিনা, তাহলে কিন্তু নির্বাচন কমিশন বিপদে পড়ে যেতে পারে। যাই হোক, ব্যাপারটা আমি মনে করি খুবই মানবিকভাবে দেখা উচিত ছিল। উনি একজন অনেক সাহসী রাজনীতিবিদ, তার ক্ষেত্রে আমি মনে করি নিষ্ঠুর নির্দয়ের মতো দেখছে। ব্যাপারটা খুবই দুঃখজনক। এই পুরো নাটকের ডিজাইনের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের মানুষ, এবং খুব দুঃখজনক বিষয়, এদেশের মানুষ প্রতিবারই আন্দোলনে অত্যন্ত আগ্রহ নিয়ে যায়, এবং আন্দোলনের পরে দেখা যায় সে আন্দোলনটা আসলে শুধু একমুখী ছিল না, আর অনেক কিছু ছিল। যারা এই আন্দোলনে ফ্রন্ট ফাইটার ছিল, সমন্বয়করা, তাদের 36 দিন আগে আমরা খুব বেশি চিনতাম না, কিন্তু 36 দিনই তাকে চিনেছি। 36 দিনের চেনায় তাদেরকে সর্বোচ্চ রাজনৈতিক স্তরে মানুষ নিয়ে গিয়েছিল, সর্বোচ্চ। তারা অ্যাডভাইজার হলেন, আমি অবাক হয়েছিলাম, কিন্তু অনেকেই মেনে নিয়েছে। তারা আরও 4-5 জন অ্যাডভাইজার হলেও কেউ কিছু বলতো না। তাদেরকে ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার ভাবা হচ্ছে, ভবিষ্যৎ সরকারি দল ভাবা হচ্ছে। কিছুদিনের মধ্যেই দেখা গেল তারা অনেকেই দুর্নীতিবাজ, অনেকেরই মুখের ভাষা খুব খারাপ, দেশপ্রেম নাই, 71-এর প্রতি শ্রদ্ধা নাই।
এবং অনেকেরই ৭১-এর প্রতি শ্রদ্ধাটা জোর করে দেখাচ্ছে, অনেকেরই কথাবার্তা বের হয়ে চলে আসে কোন স্বাধীনতা ৪৭ না ৭১, অনেকেরই কথাবার্তায় অনেক কিছু চলে আসে। তো আমরা মনে করি এইটা খুব দুঃখজনক যে যারা নিজেদেরকে বিপ্লবী বলছে, সাহস দেখিয়েছে, তারা সামান্য ইন্টারনাল জেহাদটা করতে পারলো না এবং কথাবার্তায় সব গতানুগতিক দলের মতোই। নকশালরাও বিশাল আন্দোলন করেছিল ওয়েস্ট বেঙ্গলে, নকশালবাড়ি একটা গ্রাম থেকে তারা শুরু করে বিশাল একটা মাওয়িস্ট মুভমেন্ট করলো। দুটো জায়গায় তারা ধাক্কা খেলো। এক, মাও সেতুং নিজেই বললো আমি এদের সাথে জড়িত না, আমি এই দলের চেয়ারম্যান না। দুই, সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে পারলো না এবং এক পর্যায়ে গিয়ে তাদেরকে মানুষ পিটিয়ে মারতো, রাস্তাঘাটে পিটিয়ে মেরেছে, গুলি করে মেরেছে। তো আমরা অনুভব করি এই যে বিপ্লবী যখন করাপ্টেড হয়ে যায় তখন কিন্তু তাদের প্রতি মানুষের তীব্র জনরোষ সৃষ্টি হয়ে যেতে পারে। সেই জনরোষ এখন তৈরি হচ্ছে কিনা বা সামনের দিকে সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি, অনলাইনে তো দেখছি, সব জায়গায় দেখছি এই জনরোষটা অনেক দিকে যাবে। এবং একটা বড় তো অংশ আছে যারা আওয়ামী লীগ করে, তাদের তো জনরোষ থাকবেই, কিন্তু শুধু তাদের জনরোষটা এখানে ম্যাটেরিয়াল না, তার সাথে যখন ফ্লোটিং মধ্যপন্থার জনরোষ যোগ হবে তখন কিন্তু কাউন্টার রেভলিউশন হবে, কাউন্টার আন্দোলন হবে, কাউন্টার কু হবে। এগুলো হয়েছে বাংলাদেশে। ৭৫-এ বঙ্গবন্ধু মৃত্যুর পরে কিছুদিন পরেই 3 নভেম্বর খালেদ মোশাররফ টেক ওভার করলো, 3 বা 4, 3 গিয়ে জেল হত্যা হলো, 7 গিয়ে আবার খালেদ হোসেনকে বেড়ে ফেলা হলো, তাহের টেক ওভার করলো। কিছুদিনের মধ্যে তাহেরকে অ্যারেস্ট করা হলো, সায়েম সাহেব চালালেন, জিয়াউর রহমান তখন চালালেন। কিছুদিন পর সায়েম সাহেব ছেড়ে দিলেন, জিয়াউর রহমান হলেন, ভোট হলো, তারপরে জিয়াউর রহমান মারা গেলেন, সাত্তার সাহেব আসলেন, সাত্তার সাহেবের পরে এরশাদ আসলেন। ঠিক 6 বছরের মধ্যে কতগুলো ঘটনা আমি শেষ করে দিচ্ছি। এবং জিয়াউর রহমানের সময়ও 22টা কু হয়েছিল, 1265 জনকে উনি সামারি ট্রায়াল করেছিলেন। এবং তাই না, ওনার সময় জাপানিজ প্লেন ছিনতাই হয়েছিল আমাদের এই এয়ারপোর্টে, এয়ারফোর্সের অফিসাররা এয়ারপোর্টে ঘুরঘুর করেছে, কমান্ডো অপারেশন করেছে। ঘটনাবহুল 6 বছর, দেশ শান্ত হয়নি। কি করলে দেশ শান্ত হবে ওটা এখন করতে হবে। আমরা মনে করি এখন বহুত্ববাদের সময় চলে আসছে, কোনো দলকে বাদ না দিয়ে সকলকে সাথে নিয়ে দেশটা গড়তে হবে। চিহ্নিত ব্যক্তিদের সাজা দিতে হবে, যাদের বিরুদ্ধে ডাইরেক্ট এভিডেন্স আছে, যারা দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, যারা মানুষ হত্যা করেছে, এভিডেন্সের ভিত্তিতে তাদেরকে সাজা দিতে হবে। বাকি সকল দলকেই বোর্ডে আনতে হবে, ইনক্লুসিভ ভোটের দিকে দেশকে যেতে হবে। ইনক্লুসিভ ভোট ছাড়া আর কোনো সমাধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইনক্লুসিভ ভোটের বিষয়টা আপনার কাছে আরো একবার আসবো। তুষার ভাই, একটু ফিরতে চাই আপনার কাছে। গতকাল আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন তিনি নির্বাচন করবেন এবং স্বতন্ত্র পদ থেকে নির্বাচন করবেন। কেউ কেউ বলছে ঢাকা 10 থেকে বিএনপির টিকিটেই তিনি নির্বাচন করবেন। তাহলে এই যে এতদিন যারা এই আসনের জন্য কাঠখড় পুড়িয়েছেন, বিএনপির অনেক সিনিয়র নেতা রয়েছেন যারা এই আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন, তাদের কি মূল্যায়ন করবে না বিএনপি? দল তাদেরকে কিভাবে মূল্যায়ন করবে এটা তো আমরা জানি না, কিন্তু মানুষের সন্দেহ হয়। সন্দেহ কি হয়? দল যখন ডিজার্ভিং ক্যান্ডিডেটকে প্রার্থিতা না দিয়ে স্বার্থের ক্যান্ডিডেটকে প্রার্থিতা দেন, বা ইকুয়েশন সমীকরণের ক্যান্ডিডেট কিংবা ধরেন হিসাব কিতাবের ক্যান্ডিডেটকে দেন, তখন মানুষ মনে করে যে যাদেরকে দেয়া হলো না অতীতের মতো তাদেরকেও অন্য জায়গাতে পুরস্কৃত করা হবে, যেটা আওয়ামী লীগ আগে করেছে। আওয়ামী লীগ কী করতো? একদিকে তাদের একক নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দিত, অন্যদিকে যারা মনোনয়ন না পেয়ে নানান রকম কথাবার্তা বলতো তাদের কাউকে পদ্মা সেতুর কন্ট্রাক্ট, কাউকে বিদেশে পোস্টিং, কাউকে রাষ্ট্রদূত, কাউকে বিভিন্ন ব্যাংকের বোর্ডে পাঠিয়ে দেওয়া, কাউকে লুটপাট করার সুযোগ তৈরি করে দেওয়া, এগুলো তারা করে দিত। তো মানুষের কাছে যখন এই প্রক্রিয়াটা আসে তখন মানুষ মনে করে যে আবার একই নাটকের পুনরাবৃত্তি হচ্ছে। ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা দলের জন্য, দলের নেতাকর্মীদের জন্য দীর্ঘ সময় কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তারা তাদের নির্বাচনের সময় তাদের পদটি পেলেন না, মনোনয়নটি পেলেন না, উল্টো স্বার্থ কিংবা হিসাবের কারণে অন্য কেউ সেটা এসে নিয়ে নিল। অতএব এরা নিশ্চয়ই পরে আবার এইভাবে পুরস্কৃত হবেন। এই জিনিসটা আসলে আমাদেরকে সন্দিহান করে যে তাহলে আমরা আসলে পুরনো নিয়ম থেকে বেরোতে পারছি না। দ্বিতীয় হচ্ছে, বা আরেকটা দৃষ্টি থেকে যদি চিন্তা করেন, তাহলে কেন আসলে এই আসন ভাগাভাগি করতে হবে? যারা প্রতিটি কাজে বলছেন যে জনগণ তাদের সাথে আছে, অভিপ্রায় জনগণের, তারাই জনগণের কণ্ঠে কথা বলছেন, পুরো তরুণ সমাজ তাদের পেছনে আছে, যারা বলছেন যে আগামী নির্বাচনে 40%-এর বেশি ভোট তারা একাই দিবেন তরুণরা, তারা কেন গিয়ে বৃদ্ধদের, অতি বৃদ্ধদের সাথে নেগোশিয়েট করে 5টা 10টা 15টা 20টা সিটের জন্য তারা কেন নেগোশিয়েট করছেন? তাহলে কি এই নিজেরা
ক্ষমতায় যাওয়া, নিজেরা সংসদ সদস্য হওয়া, নিজেরা মন্ত্রী উপদেষ্টা হওয়া, এটার জন্যই আন্দোলনটা হয়েছিল? নাকি আন্দোলন হয়েছিল যে একদল তরুণ বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যতের সমাজ, ভবিষ্যতের যে সহাবস্থান, ভবিষ্যতের যে প্রক্রিয়াগুলো, সেগুলোকে একটা শুদ্ধতার মধ্যে নিয়ে যাবে, মানুষের কাছে একটা গ্রহণযোগ্য সমাজ তৈরি করবে, যে সমাজে মেধা, যোগ্যতা এবং দক্ষতা মূল্যায়িত হবে? যখন আপনি আরেক দলের সঙ্গে আসন ভাগাভাগি, ভোট ভাগাভাগি করেন, আপনি তো নিজের মেধার প্রতি, নিজের যোগ্যতার প্রতিও মানে সুবিচার করলেন না। আপনি স্বীকার করে নিলেন যে আপনার জয়ের সম্ভাবনা নাই। আপনি বড় দলের ঘাড়ে চড়ে জেতার চেষ্টা করছেন। আপনি উদ্ভট উটের পিঠে চড়ে বসলেন, তাই না? শামসুর রহমান লিখেছিলেন, উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ। সেই কবিতা মিথ্যা হোক, আমরা চেয়েছিলাম। উটের পিঠে কারা চড়ছেন? যে যেখানে স্বার্থ হাসিল করার চেষ্টা করছে, যে ভোটে জিতবে না, সে নানান ধরনের আপোষ মীমাংসার মধ্যে দিয়ে ভোটে জিতে সংসদে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সংসদে যাওয়ার মতো যথেষ্ট সমর্থন যদি তার থাকতোই, তাহলে সে কেন অন্যের মার্কা শেয়ার করবে বা অন্যের ভোট শেয়ার করবে? বা সেই আসনে কেন এরকম হবে যে বড় দল প্রার্থী দিবে না, প্রার্থী না দিয়ে এক ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করবে? এটা তো আমরা আশা করি নাই। বরং আমরা চেয়েছি প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিটি আসনে যোগ্য মানুষকে মানুষ ভোট দেবে। একটা স্কুলের মধ্যে যদি এরকম হয় যে আপনি কাউকে ফার্স্ট করার জন্য বাকি 5 জনকে বললেন যে তোমরা এবার দূরে থাকো, আর এরপরে যারা আছে তারা গিয়ে ফার্স্ট বয়ের খাতা দেখে দেখে লিখে সেকেন্ড হইলো, এই নির্বাচনটা কি সেই রকমই হয়ে যাবে না? যে আপনি নিজে পাশ করতে পারবেন না, কিন্তু আপনি পুরনো একটা দলের যে ভোট, পুরনো একটি দলের যে জনপ্রিয়তা, এবং সেই এলাকাতে ওই দলের নেতাকর্মীরা যে কাজ করেছে সেই কাজের সুফলটা আপনি নিলেন কিভাবে? একটা আপোষ মীমাংসার মধ্যে দিয়ে, লেনদেনের মধ্যে দিয়ে। এটা কি ঠিক? আরেকটি হচ্ছে এথিক্যাল জায়গা। আপনি আছেন উপদেষ্টা, আপনি বসে আছেন উপদেষ্টার চেয়ারে, আপনি কি আপনার নির্বাচনের প্রার্থিতার কথা বলতে পারেন? পারেন না কেন? এটা আমি একটু ব্যাখ্যা করি। এটা বলার মানেই হচ্ছে মানুষ এই উপদেষ্টাকে অন্য উপদেষ্টাদের চাইতে বেশি গুরুত্ব দিতে শুরু করবে, কারণ তার জিতে আসার সম্ভাবনা আছে। অন্য উপদেষ্টারা তো রাজনীতিতে যাচ্ছেন না, ফলে উপদেষ্টাদের মধ্যেই মানুষের যে আচরণ, বাংলাদেশের মানুষের যে আচরণ, সেটা পার্থক্য হয়ে যাবে, কারণ তার ফিরে আসার সম্ভাবনা অন্যদের চাইতে বেশি। আসিফ নজরুল যদি আজকে বলতেন আমি ইলেকশন করব, দেখেন তাইলে একরকম হতো, কিন্তু উনি কি করেছেন? আমরা শুনেছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার তার শিক্ষকতার পেশা ফিরে যেতে চেয়েছেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করছে আসিফ নজরুল আবার এসে ভিসির অধীনেই তো শিক্ষক হবেন। আর আরেকজনের বেলায় তাহলে ব্যাপারটা কি হচ্ছে? আরেকজন কিন্তু তখন এমপি হবেন। উনি সেটা আগেই বলে দিয়েছেন। এটা তো আগে বলে দিতে উনি পারেন না। আগে উনি পদত্যাগ করবেন, তারপর ওনার প্রার্থিতার কথা বলবেন। আমরা দেখেছি যে অ্যাটর্নি জেনারেল তিনিও কিন্তু এটা উনি পারেন না। অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থা উনি কেন বলবেন যে আমি নির্বাচন করব? উনি নির্বাচন পদত্যাগ করে দিবেন, দিয়ে উনি নির্বাচন করবেন, নাকি বিদেশে বেড়াতে যাবেন, নাকি ছেলে মেয়ের বিয়ে শাদী দিবেন, তার কথা। এটা তো আমাদের জানার দরকার নাই। উনি দায়িত্বশীল পদে থেকে একটি অনিরপেক্ষ পদের কথা বলতে পারেন না। আপনি একটি নিরপেক্ষ পদে থেকে একটি অনিরপেক্ষ পদে, দল যেখানে আপনাকে সমর্থন দেয়, এরকম জায়গা তো পুরোপুরি নিরপেক্ষ না, এটা দলের পক্ষ, সেটা আপনি বলতে পারেন না। আপনি আছেন এমন একটা পক্ষে যেখানে আপনি রাষ্ট্রের, আর আপনি বলছেন আমি দলের হতে চাই, এটা কি আপনি পারেন না? এটাই হচ্ছে ইথিক্সের জায়গাতে, পলিটিক্যাল ইথিক্সের জায়গাতে এক ধরনের নাটক, এক ধরনের ক্ষমতার স্বাদ পেতেই কি তাদের এমন কথাবার্তা? হ্যাঁ, এইখানেই হচ্ছে আমাদের হতাশা। কারণ আমরা ভেবেছিলাম যে ক্ষমতার চাইতে, দলের চাইতে সত্যিই দেশ বড় হবে, ক্ষমতা, দল এবং নিজের লোকজনের চাইতে সত্যি সত্যি সাধারণ জনগণ বড় হবে। আমার নিজের আত্মীয় স্বজনের চাইতে আমার দেশের জনগণ যারা কোথাও যেতে পারে না, যাদের সত্যিকার অর্থে আত্মীয় স্বজন নাই, তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু আমরা আসলে কি দেখতে পাচ্ছি? এমনকি এই দলটির কথা আপনি চিন্তা করেন, এই দলে কি মাত্র 10 জনই বা 15 জন বা 20 জনই এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, বা এটা কি ত্যাগের বিনিময়ে সংসদ সদস্য নির্বাচনে পারার কথা? তাহলে পুরো আন্দোলনের সময় যে বিদেশে ছিল তার নাম কেন আসবে নমিনেশনের বেলায়, যদি এটা পুরস্কারই হয়ে থাকে? আর যদি মেধার কারণেই সে পেয়ে থাকে, তাহলে মেধা বাকিদের বেলায় কেন হবে না? কারো বেলায় মেধা, কারো বেলায় কোটা, কারো বেলায় বিদেশে থাকলেও আপনি ঠিক আছেন, আন্দোলনে আছেন, আর কেউ দেশে থেকে প্রতিটি আন্দোলনে অংশ নিয়ে নির্বাচন কমিশনের সামনে অনশন করবে। কেন এই দ্বিমুখী আচরণ? এই পুরোটাই এই জন্য আলমগীর সাহেব বলেছেন যে এটা নাটক হয়ে যাচ্ছে, এবং আনফর্চুনেটলি এই নাটকে সকলে মিলে, বুঝে হোক না বুঝে হোক, তার অংশ নিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। জনাব শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে একটু আসতে চাই যে একজন সিটিং উপদেষ্টা, মানে যিনি এখনো দায়িত্বে আছেন, তিনি একটি
ভোট করার কথা বলছেন, তার এই ভোট করার কথা, দায়িত্বে থেকে ভোট করার কথা আপনি কিভাবে দেখছেন? না, এটা তো প্রমাণ করে যে এই সরকার কোনোভাবেই নিরপেক্ষ না। এই সরকার, এটা প্রধান উপদেষ্টাও বলেছেন, আমার নিয়োগকর্তারা একটা দল করলেন, তা নিয়োগকর্তা যাকে নিয়োগ করেছে উনি ক্ষমতায় থাকা অবস্থায় একটি দল হয়ে গেল। তার মানে এটি পক্ষপাত দুষ্ট একটি সরকার, এটি স্বচ্ছ না, নিরপেক্ষ না, নির্দলীয় না, দলীয়। এই সরকার নিজেদেরকে এমপি বানানোর চেষ্টা করছে, নিজেদেরকে ফিউচার মন্ত্রী বানানোর চেষ্টা করছে। তাদের অধীনে সুষ্ঠু ভোট কীভাবে হবে? তারা তথ্য উপদেষ্টা নিজেই বলেছেন যে আমি যখন ট্রান্সফার করেছি, কিছু করেছি জামাতের লিস্টে, কিছু করেছি বিএনপির লিস্টে, কিছু এনসিপির লিস্টেও করেছেন, উনি বললেন না, আমি জানি। তাহলে প্রশাসন আছে জামাত, বিএনপি, এনসিপির। এর বাইরের দলগুলো ভোট করবে কিভাবে? এর বাইরের দলগুলো ভোট করতে গেলে নিরপেক্ষ প্রশাসন লাগবে, নিরপেক্ষ প্রশাসন করতে গেলে নিরপেক্ষ সরকার লাগবে। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। লেভেল প্লেইং ফিল্ডে তো দেখা যাচ্ছে তাহলে এখন যিনি লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার তিনি আছেন তুঙ্গে, বাকি প্রার্থী আছে অনেক নিচে। লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হলো? তাহলে এই যে 3 দলের বাইরে যারা আছেন তারা কি নিরপেক্ষ ভোট করতে পারবেন না? আমরা খুবই শঙ্কিত, নিরপেক্ষ ভোট করার কোনো সম্ভাবনা আমরা দেখি না কোনোভাবেই। বিএনপির কিছু আনফর্চুনেট কম্প্রোমাইজ আছে এই সিচুয়েশনে। বিএনপি সবচেয়ে বড় চালিকা শক্তিতে ছিল এবং একটা সময় ছিল আওয়ামী লীগও চাচ্ছিল বিএনপি ক্ষমতায় আসুক, অ্যাটলিস্ট ইংলিশ থেকে সরে যাক দেশ, এটা আওয়ামী লীগ চাচ্ছিল। সেই সময় বিএনপি 2 দিন আওয়ামী লীগের ব্যানের সময় কোনো রোল প্লে করেনি। এটা একটা ফার্স্ট রং কম্প্রোমাইজ। সেকেন্ড রং কম্প্রোমাইজ হচ্ছে ইউনূস স্যার গিয়ে তার ক্যারিশমার কারণে তারেক জিয়া সাহেব রাজি হলেন যে ডিসেম্বর থেকে ভোটটা চলে যাবে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি থেকে গেলে এখন কোথায় যাবে? আবার ডিসেম্বরে চলে যাবে, কারণ ফেব্রুয়ারির পরে আপনার রোজা আছে, রোজার পরে কোরবানি ঈদ আছে, বর্ষা আছে, ভোটের কোনো পরিবেশ থাকবে না। এটা একটা রং কম্প্রোমাইজ। থার্ড রং কম্প্রোমাইজ তারা যেটা করতে চাচ্ছে, তারা তাদের শরিক দলগুলোকে অতিরিক্ত মূল্যায়ন করতে গিয়ে নিজের স্ট্রেংথ নষ্ট করে ফেলছে। ফোর্থ হচ্ছে হঠাৎ করে তড়িঘড়ি করে তো এখন নমিনেশন ঘোষণা করলো, অন্তত 50 জায়গায় দ্বন্দ্ব শুরু হয়েছে। এই 50 জায়গায় দ্বন্দ্ব থামাতে গিয়ে তাদের ভোট নষ্ট হয়ে যাবে, প্রার্থী নষ্ট হয়ে যাবে, এখানেও তাদের স্ট্রেংথ হারাবে। তো এখন তো মনে হচ্ছে যদি আওয়ামী লীগকে আপনি দেখেন, যদি আওয়ামী লীগটা নিষিদ্ধ দল, তাদের কিন্তু ভোট ব্যাংক কর্মী কম্প্যাক্ট আছে। আর আওয়ামী লীগ বিরোধী যে শক্তিটা সেটা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেল, বিএনপি, জামাত, অন্যরা সব মিলিয়ে। এনসিপি যখনই ক্ষমতায় চলে গেল তখনই তাদের পলিটিক্যাল গুরুত্ব হারিয়ে গেল, তখন তারা 8-10টা ক্ষমতাসীন দলের মতোই হয়ে গেল। এখন ক্ষমতায় গিয়ে তারা এটাকে নেক্সট সংসদীয় গণতন্ত্রে ট্রান্সফর্ম করতে যাচ্ছে। এই গণভোটের দাবি টাবি এগুলো কিচ্ছু না, এগুলো সবই হচ্ছে ভোটের আসনের হিসাব মেলানো। গণভোট আগে হওয়া এবং সেম ডে হওয়া এর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু দুটোই আনকনস্টিটিউশনাল। বিএনপির আরেকটা আনফর্চুনেট কম্প্রোমাইজ হচ্ছে গণভোটে তারা কেন রাজি হলো। গণভোট হবে সংসদ পাশ হয়ে যাওয়ার পরে। বিএনপির অসংখ্য বিজ্ঞ পলিটিশিয়ান আছে, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছে, তারা জানে গণভোট হবে সংসদ পাশ হওয়ার পরে, রাষ্ট্রপতি অ্যাসেন্টের আগে। যখন বিএনপি বলল যে ভোটের দিন গণভোট হবে, তাহলে আপনি চিন্তা করেন বিএনপির লোকরা ক্যাম্পেইন কীভাবে করবে। তারা ভোটে গিয়ে আগে 48টা সংশোধনী পড়বে, পড়ার পরে বলবে এই 60টায় আমরা কম্প্রোমাইজ করিনি, আমরা রাজি না, তারপরে নিজের ভোট চাবে। তো ভোটাররা কি কনফিউজড হয়ে যাবে না? ডেফিনেটলি কনফিউজড হয়ে যাবে। আর যখনই আপনি বিপুল অঙ্কের সংশোধনী করবেন, এটা পার্লামেন্টে ডেলিবারেশন লাগবে, হানসার্ড লাগবে, স্পিকারের রুলিং লাগবে। পরবর্তীতে যখন এই সংশোধনীগুলো কোর্টে যাবে, ইন্টারপ্রিটেশন হলে ওই হানসার্ডগুলো বের করা হবে গণপরিষদের বা সংসদের বক্তব্যগুলো। ঐক্যমত কমিশন তো সংসদ না, ঐক্যমত কমিশন সার্বভৌম না। এই যে সোভারেন্টি, এটা বিশাল একটা বিষয়, এটা ঐক্যমত কমিশনকে আপনি চাইলেও দিতে পারবেন না। অ্যান্ড সবচেয়ে বড় কথা, ঐক্যমত কমিশন জাতীয় না, কারণ তার একটা বিশাল অংশকে বাদ দিয়েছে। ঐক্যমত কমিশন ঐক্য না, কারণ সেখানে একটা অংশ আছে, একটা অংশ বাদ দিচ্ছে, স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসর। তো দেখা যাবে আস্তে আস্তে স্বৈরাচারের দোসর অংশটাও বিশাল হয়ে গেছে। তো এই যে একটা হচপচ সৃষ্টি করে ফেলেছে, এখান থেকে দেশের স্বার্থ রক্ষা হবে কীভাবে? আমার তো মনে হয় এই সরকারও ভোট করতে চায় না। এই সরকার ভোট করতে চাইলে ভোটের জন্য পুলিশ, প্রশাসন, রাজনৈতিক দলের ঐক্য এগুলোকে স্ট্রেনথেন করতো, সেগুলোকে তো স্ট্রেনথেন করেনি। সরকার করেছে তথাকথিত সংস্কার, তথাকথিত তত্ত্ব, একাডেমিক ডিসকাশন। ঐকমত্য কমিশন আসলে কাকে বাদ দিয়েছে? মানে আপনি যে বললেন যে একটি পক্ষকে বাদ দিয়েছে, 30টি নিবন্ধিত দলকে তারা বাদ দিয়েছে, যাদেরকে তারা অনেকে দাবি করেছে স্বৈরাচারের দোসর, এবং কেন বাদ দিয়েছে এর কোনো ব্যাখ্যাও ঐক্যমত কমিশন দেয়নি। আমরা দেখেছি এনসিপির নেতারা তারা বিভিন্ন সময় বিভিন্ন হুঙ্কার দিত, অমুক দলকে ডাকা যাবে না, অমুককে ডাকা যাবে না। মূলত আমরা ধরে নিতে পারি তাদের কারণেই এদেরকে ডাকা হয়নি। তো এই যে বাদ দিলেন, আপনি সংস্কার করলেন দেশের, সংস্কার করবেন দেশের সংবিধানের, আর দেশের মানুষের প্রতিনিধিত্বশালী একটা বড় অংশকে বাদ দিয়ে দিলেন। একটা ছোটো অংশকে তো আপনি বাদ দিতে পারবেন না, আপনাকে প্রসেসের মধ্যে তো ইনক্লুশন আনতে হবে।
তো পুরো জিনিসটাই ফল্টি হয়ে গেল এবং অসাংবিধানিক হয়ে গেল। এখন আপনি বলতে পারেন বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, সংবিধান তখন কোথায় ছিল? সংবিধানে হাত রেখেই তো সরকার শপথ নিয়েছে, বর্তমান সরকার, এবং এই সরকারের অধীনে যে কমিশনগুলো হবে তারা সবই সংবিধানের আন্ডারেই কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আসতে চাই আপনাকে। নির্বাচন ঘিরে দেশের সার্বিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এমনটা বলা বলি হচ্ছিল বেশ কিছুদিন আগে থেকে। জামায়াতের দাবি না মানলে রাজপথের চেহারা বদলে দিবে, তারা এমনটা বলেছিলেন, এবং এটা বলছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবেন। অন্যদিকে বিএনপি বলছে যে বিএনপি ভেসে আসা দল নয়, তারা একটি বড় দল, যদি বড় দল হিসেবে বিএনপিও রাস্তায় নামে তাহলে রাজপথের চেহারা বদলে যাবে। আবার শেখ হাসিনার মামলার রায় সম্ভাব্য একটা তারিখ আছে, সে তারিখ ঘিরেও নাশকতা ছক কষছে আওয়ামী লীগ। এই নভেম্বরে দেশে কি হতে যাচ্ছে, মানে নভেম্বরে কি দেশের রাজপথ অথবা দেশের রাজনীতি উত্তপ্ত হতে যাচ্ছে কিনা? এই ভবিষ্যৎবাণী করা আমার পক্ষে সম্ভব না। তবে যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে রাজনীতি যত ব্যর্থ হয় বক্তৃতাগুলি তত অস্বচ্ছ হয়ে যায়। যেমন ধরেন, মানুষ যখন বলে যে আমরা ভেসে আসি নাই, আমার তখন খুব মজা লাগে, এই জন্য যে পৃথিবীর সবচেয়ে বড় বড় জাহাজগুলি ভেসে আসে। তাহলে আপনি নিজেকে জাহাজের জায়গায় কল্পনা করছেন না, আপনি কল্পনা করছেন কোথায় জানেন? কচুরিপানার জায়গায়। এবং আপনি নিজেই বলছেন আমি কচুরিপানার মতো ভেসে আসি নাই, তার মানে আপনি জাহাজ। তো জাহাজ হলে বলেন যে আমি ভেসে এসেছি, আমি জাহাজ। সেটা আবার বলে না, আমি ভেসে আসি নাই। তো হেঁটে এসেছেন, দৌড়ে এসেছেন। আচ্ছা, এই বাক্যালঙ্কারগুলি আমাদের রাজনীতিবিদদেরকে বাদ দিতে হবে। আপনি কখনো দেখবেন না বারাক ওবামা বলেন, ক্লিন্টন বলেন, এই মার্গারেট থ্যাচার বলেন, উইনস্টন চার্চিল বলেন, এদের বক্তব্যের মধ্যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস আছে? থাকে না, খুবই কম, রেয়ারলি থাকে। কখন আবেগে জাগ্রত করতে হবে তখন হয়তো একটা দুইটা থাকে। আমাদের এই বাংলাদেশের সমস্ত বড় বড় রাজনৈতিক দলের বক্তৃতার মধ্যে আপনি দেখবেন যে এইগুলি আসতে শুরু করে, আমরা ভেসে আসি নাই, আমরা কালো হাত চিনতে পারি, আমরা চক্রান্তকারীর মুখোশ খুলে দেব, এগুলো ওনারা বলতে থাকেন। আরে ভাই, আপনি তো চিনেন, মুখোশ খুলে দিবেন কেন? খুলে দেন, আমরা তো চেহারাটা দেখতে চাই। তো এই সব বক্তৃতা আমি খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করি না। কিন্তু যে জায়গাটাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, আপনি যদি লক্ষ্য করে দেখেন, পৃথিবীতে যত সমাজ পরিবর্তন হয়েছে, রাজনীতিবিদরা যখন স্বচ্ছ হয়েছেন তখনই সমাজটা পরিবর্তিত হয়েছে। সমস্ত বক্তৃতা যেগুলো শ্রেষ্ঠ বক্তৃতা, সেগুলি খুবই ছোট এবং স্ট্রেইট। আপনি যদি এব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস দেখেন, দেখবেন যে ওখানে উনি বলেছেন 407 years ago বলে তিনি বলেছেন যে তার ফোরফাদাররা এই রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে। এবং তারপরে তিনি কি করেছেন, ওই ছোট্ট বক্তৃতার মধ্যে উনি সবার ত্যাগ পরিশ্রমকে স্বীকার করেছেন, শত্রুদেরকে শত্রু বলেন নাই, নিজের দেশের মানুষ গৃহযুদ্ধ হচ্ছে। এবং শেষে এসে তিনি কি বলেছেন, গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন যে গণতন্ত্র জনগণের জন্য, জনগণের কাছ থেকে, তাই না? বাই অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। মানুষের কাছ থেকে আসে, মানুষের জন্য কাজ করে এবং মানুষের মাধ্যমেই আসে। এই যে কথাটা উনি বলে দিলেন, খুবই ডিরেক্ট। কিন্তু আমাদের এখানে আপনি কথাবার্তা বললে অধিকাংশ লোক বলবে গণতন্ত্র কোন কোঠারি থেকে বের হয়ে এসেছে, কোনো একটা জায়গায় ছিল, গণতন্ত্র অমুক পাড়া থেকে বের হয়ে এসেছে, গণতন্ত্র অমুকের চিন্তা থেকে বের হয়ে এসেছে। তারা কেউ জনগণের কথা বলেন না। এই দেশে গণতন্ত্র স্থাপনের যে কৃতিত্ব, তারা কখনোই জনগণকে দেন না। যার যার নেতা গণতন্ত্র এনে দিয়েছেন। নেতা তো জনগণের অংশ, নেতা তো জনগণের বাইরে না। এখন কেন আমি এটা বলছি, এই যে আপনি বা কেউ কেউ বলছে যে নির্বাচন কি হবে, এই যে সংশয়, এটাই প্রমাণ করে এটা অন্তর্বর্তী সরকারের এক ধরনের ব্যর্থতা। কেননা অন্তর্বর্তী সরকার আসার পরে একটা জিনিসই তো শিওর ছিল, জন্ম নিলে যে মৃত্যু হবে এটা যেমন নিশ্চিত, পৃথিবীতে আর কোনো কিছু মানুষের জন্য নিশ্চিত না। মানে আপনি বিয়ে না করতে পারেন, আপনার বাচ্চা কাচ্চা বিয়ে হলো নাও হতে পারে, কিংবা আপনি চাকরি না করতে পারেন, ব্যবসা না করতে পারেন, আপনি বেকার হতে পারেন, আপনি লালন ফকিরও হতে পারেন, আপনি রাস্তার ফকিরও হতে পারেন, কিন্তু আপনি মরবেন। সেরকম অন্তর্বর্তী সরকার আসা মানেই হচ্ছে একটা নির্বাচন হবে। নির্বাচন ছাড়া এরা যাবে কোত্থেকে? অথচ এইটা নিয়েই মানুষের মনে সবচেয়ে বড় সংশয়। এই সংশয় থাকা মানেই তো হচ্ছে অন্তর্বর্তী সরকারের এটা এক ধরনের ব্যর্থতা। দ্বিতীয় হচ্ছে এটা রাজনীতিবিদদেরও ব্যর্থতা। এতদিন ধরে ঐকমত্য কমিশন শেষ করার পরে, সই করার পরে আপনারা রাস্তায় গিয়ে আন্দোলন করছেন। সই না করতেন, সই করে কেন আপনারা রাস্তায় গিয়ে আন্দোলন করছেন? যাদের সঙ্গে এত বছর রাজনীতি করতে পেরেছেন, এদের একটা অংশকে আপনারা বাদ দিচ্ছেন কি বলে, যে এরা স্বৈরাচারের সঙ্গে ছিল, এরা স্বৈরাচারের কথা শুনেছে, এরা স্বৈরাচারের জোটের মধ্যে ছিল। তো স্বৈরাচারের সঙ্গে একসময় জামাতে ইসলাম আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, আপনার নিশ্চয়ই মনে আছে 96 সালে। তো তাহলে তো এই দোসর তারাও ছিল। কে দোসর ছিল না? একটা দেশে আপনি যদি দোসর বিচার করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে
95% লোকই দোষর। এখন সেটা বিচার বিবেচনা করে ওনারা কি করলে জানেন, শুধু একটি মানে স্পেসিফিক একটি দলকে কেন, একটি দলের প্রসঙ্গ আলাদা, আমি আসছি সেখানে। কিন্তু দেখেন তারা কি দোষর নাম দিয়ে কি করলেন, তারা তাদের কনভিনিয়েন্স অনুযায়ী একটা বিরাট অংশকে আলোচনাতেই অংশ নিতে দিলেন না। তাদের তো অন্তত তাদের আত্মপক্ষ সমর্থন করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল, যে কেন তারা দোষর হয়েছিলেন, কি কারণে, কি মনে করেছিলেন। আরেকটা বড় বিষয় আছে, কিছু কিছু অপরাধ আছে যেটা শাস্তি হতেই হবে, কিন্তু পৃথিবীর অধিকাংশ অপরাধ শাস্তির মধ্যে দিয়ে অপরাধীকে ক্ষমা করে দেয়। আর আরও কিছু অপরাধ আছে যেটা এক্সপ্লানেশন, অনুশোচনা কিংবা ব্যাখ্যার মধ্যে দিয়ে অপরাধীকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দেয়। যেমন ধরেন, আপনি অনাহারী, আপনি হোটেল থেকে একটা রুটি চুরি করেছেন, এটার জন্য শাস্তি হবে নাকি আপনি ব্যাখ্যা দিলে পরে আপনি মাফ পেয়ে যাবেন? আর আপনি অনাহারী না, আপনি ব্যাংক থেকে টাকা চুরি করেছেন, আপনি ব্যাখ্যা দিলে কি আমি আপনাকে মাফ করে দিব? সো দুইটা দুই ধরনের। এখন আপনি কি করেছেন, যে অনাহারী সামান্য আহারের জন্য গিয়ে ওই যে লোক ব্যাংক চুরি করেছে তার কাছে গিয়ে ভিক্ষা করেছে, আপনি তাকেও দোষী করছেন যে তুই ব্যাংক লুটেরার কাছ থেকে ভিক্ষা নিলি কেন। কিন্তু দুইজনের অবস্থা তো একই রকম না। কিছু লোক হচ্ছে অস্তিত্বের কারণে, স্বৈরাচারের চাপের কারণে, রীতিমতো বাধ্য করার কারণেও কিন্তু দোষরত্বে গিয়েছেন। আমরা কি ভুলে গেছি এরশাদ সাহেবকে যে আমি খুব পছন্দ করি তা না। আমি আসলে আমি যখন ছাত্র রাজনীতি করেছি আমি ডেফিনেটলি তার বিরুদ্ধেই তো আন্দোলন করেছি, উনি স্বৈরাচার ছিলেন, হ্যাঁ। কিন্তু ওনাকে আমরা দেখি নাই যে ওনাকে জোরপূর্বক অসুস্থ করে সিএমএইচ এ আটকে রাখা হয়েছিল। কারণ ওই বয়সে একটা লোক যদি ভয়ে হোক, চাপে হোক, গিয়ে যোগ দিয়ে ফেলে। আচ্ছা, এখন দেখেন এই দলটাকে কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। ভিপি নূরের দোষ কি, বা ধরেন তারেকের দোষ কি, কিংবা ধরেন অন্যান্য যে ছোট ছোট দলগুলো ছিল তাদের কি দোষ? আপনি দেখবেন যে একজনকে প্রহার করা হয়েছে প্রবলভাবে, আবার যে প্রহৃত হয়েছে সে কি করছিল, সে আরেকটা দলকে অফিস দখল করার বা ওইখানে গিয়ে হুজ্জত করছিল। দেশে যদি আপনি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা পরিবেশ আনবেন বলে মানুষকে কথা দিয়ে থাকেন, তাহলে এই নভেম্বর মাস কেন এত আশঙ্কার মধ্যে চলে গেল? এটা তো যাওয়ার কথা না। যত দিন যাবে ততই তো এটার উন্নতি হওয়ার কথা ছিল, তার মানে উন্নতি হয় নাই। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি এই পরিবেশ তৈরি করতে না পারবেন, তাহলে এত সময় ধরে ঐকমত্য কমিশনের নামে রাষ্ট্রের সময়, অর্থ, স্থান, গুরুত্বপূর্ণ কাজ এগুলাকে ব্যাহত করে কি ঐকমত্য আনলেন, যেখানে একটা দল সই করে না, আরেকটা দল শর্ত দিয়ে দেয়, আরেকটা দল বের হয়ে গিয়ে বলে আঙ্গুল বাঁকা করে ফেলবে। কোন আঙ্গুল বাঁকা করবে, বুড়া আঙ্গুল, তর্জনী নাকি মধ্যমা, সেটাও বলে না। আবার তারা একই সাথে প্রার্থীও ঘোষণা করে দেয়, আবার তারা পিআরও চায়, আবার রাজপথেও থাকে, আবার তারা বলে যে তারা এই সরকারকে খুব সহায়তা করছে, আবার তারা এই যে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে লিস্ট দেখে ট্রান্সফার, এরকম স্বাস্থ্য বিভাগে আপনি যাবেন লিস্ট দেখে ট্রান্সফার, তারা সেটা করেছেন। তার মানে এক ধরনের দলীয়করণের বিপরীতে নতুন দলীয়করণ করেছেন, মেধা এবং যোগ্যতাকে মূল্য দেন নাই। কিন্তু আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি জনগণ হিসেবে নভেম্বর না, আমি প্রতিটি মাস নিয়ে শঙ্কিত যদি অগণতান্ত্রিক সরকার থাকে। এর কারণ হচ্ছে প্রথমত আমরা অগণতান্ত্রিক সরকারকে কোনো জবাবদিহির কাছে আনতে পারি না, দ্বিতীয় হচ্ছে ওনারাও জবাব দিতে খুব একটা রাজি না। কোনো একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজে নাই, সাংবাদিকরা প্রশ্ন করছেন, উপদেষ্টা কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। এই একই কাজ একজন গণতান্ত্রিক সাংসদ করতে পারতেন না। এবার আসেন, শেষ করি। শেষ জায়গাটা হচ্ছে যে এরকম একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। এই হযবরল অবস্থা তৈরি করার দায় দায়িত্ব তারা না নিয়ে কি করেছেন জানেন? আপনারা ঠিক হয়ে আসেন, না হলে কিন্তু আমরা রায় দিয়ে দিব। যিনি বা যারা এটা বলছেন এবং যিনি রায় দিবেন বলে তারা বলেছেন, কে? প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আবার ঐকমত্য কমিশনের চেয়ারম্যান। এই ঐকমত্য কমিশনের রিপোর্টটা তার মানে তার নিজের রিপোর্ট নিজেকেই দিচ্ছেন, নিজে আবার সেই ঐকমত্য কমিশন ঐক্য না থাকার কারণে নিজেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো, আপনার মনে আছে আওয়ামী লীগের কাউন্সিল হতো, তারপরে নেতা নেত্রীরা এসে খুব তারা হম্বি তম্বি করে গণতন্ত্র বক্তৃতা দিয়ে কিছু লোক শুয়ে পড়তো ডায়াসের সামনে, তারপরে সবাই গিয়ে বলতো সিদ্ধান্ত একজনই দিবেন। আপনি কাউন্সিলটাকে এখানে নিয়ে আসেন, এনে প্রতিস্থাপন করেন। বিরাট অধিবেশন চলেছে মাসের পর মাস, কিছু লোক গিয়ে রাস্তায় শুয়ে পড়েছে, এখন আবার সবাই গিয়ে বলছে সিদ্ধান্ত একজনই দিবেন। তাহলে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তি বদল হয়েছে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তো বদল হয় নাই। তার মানে আমরা সেই স্বৈর শাসনের যে লেগেছি সেটাই বহন করছি। আর এরশাদ সাহেবের অপছন্দের বিষয়টা আমি একটু বলে দিই, মানুষ খারাপ মনে করবে। এরশাদ সাহেবকে আমি অপছন্দ করতাম কেন? কারণ আমরা ভাবতাম যে তিনি অগণতান্ত্রিক, তিনি স্বৈরাচারী। কিন্তু আমরা যখন পরে একাধিক স্বৈরাচার দেখেছি, আমাদের কাছে মনে হয়েছে যে
তিনি যদি স্বৈরাচার হয়েও থাকেন, মানে এখন থাকলে আমি গিয়ে বলতাম যে ভাই আপনি অনেক ক্ষুদ্র স্বৈরাচার ছিলেন, হ্যাঁ এখন বলেন। কারণ আমরা যখন তার বিরুদ্ধে আন্দোলন করতাম এইভাবে, আমরা কিন্তু গুম হয়ে যাওয়ার ভয় পাই নাই, আমরা কিন্তু খুন হয়ে যাওয়ার ভয় পাই নাই, আমরা কিন্তু এই ভয় পাই নাই যে আমাদেরকে কেউ কারণ ছাড়া ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দিবে। আমি নিজে রাজনীতি করেছি তখন, সত্যি কথা বলি, আমি কিন্তু এই ভয়টা পাই নাই, এবং আমি নির্দ্বিধায় তার বিরুদ্ধে রাজনীতি করতাম। কিন্তু সন্ধানীতে একটা বাস দিয়েছিল, সেই বাসটা নেওয়ার জন্য সন্ধানে আমাকে পাঠিয়েছিল। জামাত নেতার যে আঙুল বাঁকা করা, হাঙ্কি পাঙ্কি, এসব শব্দ কি মানে এখন করা যায় কিনা? এই আমি এটাই তো বললাম যে হাঙ্কি ফাঙ্কি, আঙ্গুল বাঁকা করা, দেখে নেব, ক্ষমা করা হবে না, এগুলো সবই তো হচ্ছে রাজনৈতিক সেই রেটরিক। কিন্তু আপনি বাংলাদেশের সেরা সেরা বক্তৃতাগুলি দেখবেন, রাজনীতির যে বক্তৃতাগুলি আছে ওখানে দেখেন কোনো হাঙ্কি ফাঙ্কি নাই, কোনো ফ্রেজ নাই, ইডিয়মস নাই। আপনি পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ বক্তৃতায় যান, আপনি দেখবেন সেইখানে কোনো ব্যাখ্যাহীন শব্দ নাই। কারণ রাজনীতিবিদ যখন নিজের নৈতিকতার উপরে একদম স্থাপিত থাকেন, তিনি যদি কনভিকশন থাকে, তার যদি লক্ষ্য স্থির থাকে, রাজনীতিবিদকে এইসব আঙ্গুল বাঁকা করা, সোজা করা, মুখোশ খোলা, মুখোশ বন্ধ করা, হাত বাঁকা করা, কিংবা কি বলে হাত গুড়িয়ে দেওয়া হবে, ষড়যন্ত্রের কালো হাত গুড়িয়ে দেওয়া হবে। যেখানে বাংলাদেশের অধিকাংশ লোকের চামড়ার রং কালো বলে ষড়যন্ত্রের কালো হাত, ষড়যন্ত্রের তো ফর্সা হাত, ষড়যন্ত্রের হাত যে শ্বেত হস্ত, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া এই দুই দলকে বাদ দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন সম্ভব হবে কিনা, এবং সেই নির্বাচন নিয়ে আপনারা আবার প্রশ্ন তুলবেন কিনা? দেখুন, বাংলাদেশের 4টা বড় দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত। 4টার মধ্যে দুটোকে বাদ দিয়ে কোনো সমাধান হতে পারে না, কোনো ভোট হতে পারে না, এটা অংশগ্রহণমূলক হবে না। এবং আওয়ামী লীগের মতো একটি দল ন্যাচারালি এখন থেকে অনওয়ার্ডস এটাকে বাধাগ্রস্ত করবে। ভোটের আগে, ভোটের পরে, ভোটের দিন, ভোটের পরেও যে সরকার আসবে তারাও বাধাগ্রস্ত হবে। এবং আপনি সেই বাধাগ্রস্ত একটি সরকার, লো ম্যান্ডেট, লো ভোট কাস্ট, এবং ভোটের দিন কী কী হতে পারে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোট করতে না দেওয়া হয়? ভোটের দিন ব্যাপক মারামারি হবে, গাছ কাটা হবে, ককটেল ফোটানো হবে, আগুন দেওয়া হবে, প্রিজাইডিংকে হ্যারাস করা হবে। অনেক প্রিজাইডিং দেখবেন ভোটের আগের দিন পালিয়ে গেছে, এমন হতে পারে। আমরা পোলিং এজেন্টদেরকে ভয় দেখানো হবে। এবং সবচেয়ে বড় যেটি ঘটবে, লো কাস্টের ভোট হবে। যখন লো কাস্টের ভোট হবে তখন প্রিজাইডিংকে জোর করে লোকাল এমপি প্রার্থীরা জোর করে স্টাফিং করাবে এবং সিট চেঞ্জ করবে, সিটের অক্ষর চেঞ্জ করে ফেলবে। এগুলো রেকর্ড, এগুলো রাগঢাক রেখে করতে পারবে না। তো এগুলো যখন এক্সপোজ হবে তখন সেই সরকারটা একটা ঘাটতিতে পড়বে। আমার মনে আছে 14 সালের একতরফা ভোট, যেটা এরশাদ স্যার বর্জন করেছিলেন জেনুইনলি, আমি বর্জন করেছিলাম, জিএম কাদের বর্জন করেছিলেন। সেই ভোটের পরে প্রথম আলোতে ছবি দেওয়া হয়েছিল যে পুরো ভোট কেন্দ্র ফাঁকা, ওখানে একজন কুকুর আছে শুধু, আর কেউ নেই। কিন্তু রেজাল্টে গিয়ে দেখা গেল ওখানে প্রায় 50-60% ভোট কাস্টিং দেখানো গেছে। তো ওই ঘটনাগুলো আবার ঘটবে। এটা অ্যাভয়েডেবল ছিল। এটা অ্যাভয়েডেবল ছিল যদি এই সরকার 3 থেকে 6 মাসের মধ্যেই ভোট করতো, সুন্দর মতো সবাই অংশগ্রহণ করতো, আওয়ামী লীগ খুব নমিনাল সিট পেত, চমৎকার একটা সিস্টেমে ভোট হয়ে যেত। এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছে, অস্বীকার করবে, বাট এরা 10 বছর ক্ষমতা থাকারও চিন্তা করেছিল। 10 বছর থাকবো, দেশটাকে সিঙ্গাপুর বানাবো। দেখা গেল দেশ তো সিঙ্গাপুর হচ্ছে না, কোনো দেশকে ছোটো করতে চাই না, পাকিস্তান, আফগানিস্তান হচ্ছে। তখন একটা ইলেকশনের চিন্তা এনাদের মাথায় আসলো। ইলেকশন কখনো এই সরকারের মাথায় ছিল না, কিন্তু ইলেকশনটাই সবচেয়ে বড় সংস্কার এবং ইলেকশনটাই সবচেয়ে বড় সেফ এক্সিট। 1/11-এ আওয়ামী লীগ এবং বিএনপির জাদ্রেল নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, টর্চারও করা হয়েছে, দুর্নীতিবাজদের সবাইকে। 2 বছর কোনো জামিন ছিল না, দেশে এমার্জেন্সি ছিল। কিন্তু ভোটের সময় গিয়ে কিন্তু ওই সরকার সকলকে সাথে নিয়ে ইনক্লুসিভ ভোট করেছে এবং মোটামুটি ভালো ভোট করেছে, যদিও অনেকে ওটাকে কোশ্চেনেবল করে। ওই ভালো ভোট করার কারণেই দেশটা কিন্তু পরবর্তী ধাপে যেতে পেরেছে। দেন 12 সালে এসে আবার আওয়ামী লীগ গেমস চেঞ্জ করে ফেলেছে, ক্যাটাগরি গভর্নমেন্ট বাদ দিয়ে দিয়েছে, সেটা অন্য ইস্যু। কিন্তু 8 সালের ট্রানজিশন কিন্তু ঠিক ছিল। এই গভর্নমেন্ট ট্রানজিশন করতে পারবে আমার তো মনে হচ্ছে না। একটা দ্বন্দ্বের মধ্যে, যুদ্ধের মধ্যে চলে গেল। এক হচ্ছে যারা ঐক্য প্রক্রিয়া ছিল তথাকথিত, তাদের মধ্যে একটা ভাগ দেখা যাচ্ছে, আর এর বাইরে বিশাল অংশ। যুদ্ধটা তো চতুর্মুখী হবে, প্রক্রিয়ার বাইরে একটা অংশ, প্রক্রিয়ার ভেতরে একটা অংশ, আবার প্রক্রিয়ার ভেতরের মধ্যে অন্তদ্বন্দ্ব আছে। প্রশাসনও 2 ভাগ, দোসর 1 ভাগ, আর বর্তমান রিজিমের দ্রুত কনভার্টেড 1 ভাগ। তো এই দুর্বল প্রশাসন, দুর্বল পুলিশ, যেটা হলিস্টিক কোনো অ্যাপ্রোচ নাই, তাদেরকে নিয়ে আপনি ভোট করবেন কীভাবে? 42,000 সেন্টারে ভোট করতে হবে, 18 লক্ষ সরকারি কর্মকর্তাকে ফুল এফোর্ট দিতে হবে, সেনাবাহিনীকে ফুল এফোর্ট দিতে হবে, বিজেপিকে ফুল এফোর্ট দিতে হবে। তো সেনাবাহিনী ফুল এফোর্ট দিবে কেন একটা একতরফা ভোটের জন্য? আর এর আগে আমরা দেখেছি যারা একতরফা ভোট করেছে, কনটেক্সটে কখনো এক না। প্রধান বিচারপতির হাত কড়া পুড়িয়ে
তারা আসছে হচ্ছে এজলাসে। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে নির্বাচনের আগে যারা মাঠে আছেন সেনা সদস্যদের তুলে নেওয়া হবে না, তারা তো তাহলে ভোটে সেই এফোর্ট দিবেন না, এফোর্ট দিবে মানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, বাট আসলে তারাই বা কতটুকু করতে পারবে, তাদের সীমাবদ্ধতা আছে। তারা কেন্দ্রের ভিতরে সাধারণত ঢুকতে পারে না, কেন্দ্রের কত কিলোমিটার ঢুকতে পারে, এরকম কিছু ব্যাপার থাকে। তারা দূর থেকে টহল দেয় বেসিক্যালি। 14 সালেও আমরা যেটা দেখেছি আর কি। তো যেটা হচ্ছে সামনে একটা সমাধানহীন সমস্যার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে অপ্রয়োজনে, যেটা খুব সহজ সমাধান করা যেত। 3 থেকে 6 মাসের মধ্যে ভোট হবে, সকল দল একসাথে ভোট করবে। সেখানে কিন্তু আমাদের এই আন্দোলনকারী ছেলেরাও সেই সময় তাদের ইমেজ তুঙ্গে ছিল, তারা অনেকগুলো আসন পেয়ে যেত নর্মালি, অর্গানিক্যালি 20, 25, 50টা আসন পেয়ে যেত। এখন তাদেরকে আসন পেতে গেলে বিএনপি এবং জামাত দুটি দলের সহযোগিতা লাগছে। কেন? মানে তাদের এই জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ কি? দুর্নীতিগ্রস্ত অথবা তাদের নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে এই কারণে? অবশ্যই তাই, অবশ্যই তাই। এবং তাদের আদর্শিক জায়গাটাও তারা ক্লিয়ার করতে পারেনি। তারা কোন আদর্শে বিশ্বাস করে? তারা কি ইসলামপন্থী, নাকি তারা সেকুলার? তারা কি 71-এর পক্ষে নাকি 71-এর বিপক্ষে? তারা কথায় কথায় ভারতের বিরুদ্ধে গালি দিয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে গালি দিয়েছে, সকল দলকে গালি দিয়েছে, কোনো দলকে গালি দেওয়া বাদ রাখেনি। তো এখান থেকে নতুন কিছু বের হয়ে আসা খুব কঠিন। বের হতে পারতো যদি তাদের মধ্যে বঙ্গবন্ধু ভাষা নিয়ে ওদের মতো নেতা থাকতো, কিন্তু আমরা তাদের মধ্যে ওরকম নেতা দেখতে পারি নাই, ক্যারিশমেটিকভাবে দেখিনি। তো তাদের অনেক ভুল আছে, তাদেরকে অনেক ব্যবহারও করা হয়েছে আমার ধারণা। অনেক উগ্র ব্যাপার চাপিয়ে দেওয়ার জন্য তাদের মাধ্যমে করানো হয়েছে, রাষ্ট্র করেছে, রাজনৈতিক দলগুলো করেছে। তো সেটার জন্য তারা দায়ী হয়ে গেছে এবং তারা আইসোলেট হয়ে গেছে অনেকের মধ্যে থেকে। যাই হোক, সেটা তাদের বিষয়। আব্রাহাম লিঙ্কনের একটা চমৎকার ডায়লগ আছে, যখন উনি সেকেন্ড টাইম রাষ্ট্রপতি হলেন, উনি 2 লাইনের একটা বক্তব্য দিলেন যে আমি পতাকাটা উড়িয়ে দিলাম, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের দেশের মানুষের। ডক্টর ইউনূসও তাই বলা উচিত ছিল। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, আপনি তো বলেছিলেন যে যারা জুলাই সনদের আইন বানাচ্ছে তারা একটি ভোটও পাবে না, এমন একটি ভোটও পাবে না বলি, মানে নিজের ভোট ছাড়া কোনো, তারা অনেক সময় মানে তাদের ভোটের ব্যাপারে তাদের আসলে আমার মনে হয় না যে খুব একটা ভালো করার সম্ভাবনা আছে। যদি থাকতো তাহলে তারা এই আপোষ মীমাংসায় যেত না। তারা 300 আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছিল। আমি মনে করি যে তাদের এখনো 300 আসনে প্রার্থী দেওয়া উচিত। আচ্ছা, তাহলে যে জুলাই সনদে যে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো, যে সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে যদি বাস্তবায়ন করতে না পারলে তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবেন। স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়া পৃথিবীর কোনো দেশে এমন নজির আছেন কিনা? আমার জানা মতে অথবা নাই। একটি সংসদ সদস্যরা, বেশিরভাগ সংসদ সদস্যরা যেখানে দ্বিমত পোষণ করছেন তারপরও সেটা সংবিধানে যুক্ত হয়ে যাবেন? আমার জানা মতে নাই। এখানে ব্যারিস্টার সাহেব আছেন, উনি ভালো বলতে পারবেন। স্বয়ংক্রিয়ভাবে আসলে কোনো কিছু সংবিধানে যুক্ত করা যায় না। সংবিধানে কিছু যুক্ত হতে হলে অবশ্যই জনপ্রতিনিধিরা আলোচনা করবেন, জনগণকে সেটা জানতে হবে, এবং যদি জনপ্রতিনিধিরা যথেষ্ট পরিমাণে ঐক্যবদ্ধ হয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা না নিয়ে, অন্তত আমাদের সংবিধান অনুযায়ী এই পরিবর্তনটা না আনতে পারেন, অথবা এই মীমাংসায় না পৌঁছাতে পারেন, তাহলে গণভোট আয়োজনের বিধান আছে, যেটা রাষ্ট্রপতি আয়োজন করবেন, অর্থাৎ রাষ্ট্র আয়োজন করবে, সরকার না। এখন এই জুলাই সনদের মধ্যে যা আছে তার চেয়ে বেশি ঝামেলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাব এবং আদেশ, সেই জায়গাটিতে আপনি দেখবেন যে জুলাই সনদে অনেক কিছুই আছে যা আসলে প্রয়োজনীয়, এটার প্রয়োজনীয়তা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে গণতান্ত্রিক হতে হবে। বাস্তবায়ন তো আপনি স্বৈরতান্ত্রিকভাবে করতে পারেন না। অর্থাৎ সংসদ যখন তৈরি হবে, সংসদ নিজে একটি সার্বভৌম প্রতিষ্ঠান, সংসদ সদস্যরা দেশের জন্য ভাববেন এবং দেশের স্বার্থে তারা দলমতের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেবেন, এবং এই ক্ষেত্রে প্রতিটি সংসদ সদস্য স্বাধীন। এবং এই ব্যাপারটিকে ক্ষুণ্ণ করা হয়েছে এই অভিযোগেই কিন্তু 70 অনুচ্ছেদ, আমি যদি ভুল না করি, 70 অনুচ্ছেদের যে বিরোধিতা অনেকেই করেন, আমি নিজেও মনে করি এটা বদল করা দরকার। এটা কিন্তু এই কারণেই যে সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বিপরীতে দেশের পক্ষে দাঁড়াতে পারে না, দল তাকে বের করে দিবে, তার সংসদ সদস্য পদ চলে যাবে, এরকম একটা অবস্থা। তো এই যে বিষয়, এটা নিয়ে কিন্তু বিএনপিও কথা বলেছে। তারা বলেছে যে অর্থ বিল এবং আরেকটি বিষয় ছাড়া বাকি বিষয়গুলি তারা 70 অনুচ্ছেদ চায় না, শুধু এই 2টা জায়গাতে তারা চায় যে দলের বিপরীতে যাওয়া যাবে না। তার মানে কি, বিএনপিও মনে করে যে সংসদ সদস্যদের স্বাধীন চিন্তা করতে দেওয়া উচিত, অন্যরাও করে। এবং প্রতিটি দল এই ঐকমত্য কমিশনের যে সনদ, সেইখানে যার যার মতো করে মতামত দিয়েছে। তারা কনসেন্ট দিয়েছে, অর্থাৎ সম্মতি, এবং ডিসেন্ট দিয়েছে, অসম্মতি। এখন এই কনসেন্ট ডিসেন্ট নেওয়ার পরে আপনি যদি বলেন যে এই কনসেন্ট ডিসেন্ট আর বিষয় না, যা ছিল তাই যাবে জনগণের কাছে, জনগণ ইয়াস বলবে অথবা জনগণ নো বলবে,
তাহলে এই যে জনগণের হয়ে যারা আলোচনা করলেন তাদেরকে ডেকে সময় নষ্ট করলেন কেন? আপনারা এটা লিখে ফেলতেন, পুরোটাই সরাসরি গণভোটে দিয়ে দিতেন, কিন্তু সেটাও দিতে পারছেন না, কারণ এই গণভোট সংবিধান অনুযায়ী বৈধ না। তাহলে কি করা হয়েছে? দলগুলিকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে যে আপনাদের মতামত আমরা শুনবো, তারপরে মতামত নেওয়া হয়েছে। সেটা নেওয়ার সময় অর্ধেকের বেশি নিবন্ধিত দলকে বাইরে রাখা হয়েছে, অনিবন্ধিত দলকে আলোচনা করতে দেওয়া হয়েছে, তারপরে অনিবন্ধিত দলটি সই করে নাই। তাদের মতামতের ভিত্তিতে আবার এই সনদের স্বাক্ষরের তারিখকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং সবকিছু করার পরে তারা কি করছেন? দলগুলিকে ডেকে এনে সিস্টেমের মধ্যে ঢুকিয়ে ফেলে সম্মত অসম্মতি নিয়ে ফেলার পরে স্বাক্ষরদানে এক ধরনের বাধ্যতামূলক জায়গায় নিয়ে গিয়ে সবাই স্বাক্ষর করে দেওয়ার পরে তারা কি করেছেন? তারা বলছেন আপনাদের স্বাক্ষর অস্বাক্ষরে কিচ্ছু আসা যায় না, আমরা এটা গণভোটে দিয়ে দিব, আপনি মানেন নাই তো কি হচ্ছে, জনগণ মেনে নিবে অথবা নিবে না। তাহলে তো এই প্রসেসের দরকার ছিল না। আরেকটা কাজ তারা করেছেন, এখন আপনারা হলো মানলেন, গণভোটেও জনগণ হ্যাঁ দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে কি হবে? এই সংসদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হবে, অর্থাৎ সংবিধান পরিবর্তন বা নতুনভাবে লিখন বা এই ক্ষমতা নিয়েও আসবে। আবার এই সংসদ এমনিতে যে সংসদে সংশোধনী এনে যে সংবিধান সংশোধন করা যায় সেই ক্ষমতা নিয়েও আসবে। একই ব্যক্তি কনস্টিটিউশনকে নেড়ে চেড়ে দিতে পারেন পুরোপুরি, আবার একই ব্যক্তি 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংবিধানকে সংশোধন করতে পারেন। এই ব্যক্তি কোন আইনটা প্রযুক্ত করবেন? এরা কি করেছেন দেখেন, অন্যান্য বেলায় ওই 2/3 ভোটে সংসদ, শুধু জুলাই সনদের বেলায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবং এইটা করে আবার কি করেছেন, আপনারা মানেন আর না মানেন, এই গণভোট টনভোট সব হয়ে গেলেও যদি আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে এটা নিজে নিজেই ঢুকে যাবে। তাইলে গণভোটেরই বা দরকার কি? আপনারা আদেশ দিয়ে দেন যেটা নিজে নিজে ঢুকে যাবে। নিজে নিজে ঢুকে যাবে এই কথা বলার অধিকার তো সংসদেরও নাই। সংসদে একটা আইন করে যদি এরকম বলে যে এই আইনটা নিজে নিজে বা এই ধারাটা সংবিধানে নিজে নিজে যুক্ত হয়ে যাবে, এটা সংসদ তো পারবে না, সংসদ সদস্যও পারবে না, রাষ্ট্রপতিও পারবে না, এটা কেউ পারবে না বাংলাদেশে। কেন পারবে না? এর কারণ হচ্ছে সংবিধানের পরিবর্তন বা সংবিধানকে বদল করার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া যদি শুরু থেকে শেষ পর্যন্ত পালন করা না হয় তাহলে কি হবে জানেন? এই সমস্ত প্রক্রিয়াকে আবার ইভেন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটাও যে গঠিত হচ্ছে এটারও কোনো আইন নাই। ফলে এই সব কিছুকে আবার বৈধতা দিবে কে? ওই একই ব্যক্তি গিয়ে ওই সংসদের সদস্য হিসেবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এই পুরা বিষয়টিকে বৈধতা দিবেন। তাহলে আপনি কি করলেন দেখেন, আপনি কিছু কাজ করলেন যেটার বৈধতা নাই, আপনিই করেছেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেছেন, গণভোট করেছেন, করে ওখানে যা যা করেছেন করে আপনি আবার গিয়ে নিজের কাজকে নিজে বৈধ করছেন। এটা সাধারণ যুক্তিতেও কিন্তু এটা বুদ্ধিমানের যুক্তি না। আপনি নিজেই অন্যায় করে নিজেই নিজেকে ক্ষমা করতে পারেন, বিচার করতে পারেন, বৈধতা দিতে পারেন, অবৈধতা দিতে পারেন। সে যদি কালকে নির্বাচিত হয় সে নিজেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়ে একবার বসবে, বসে কাজকাম করে এসে এই সংসদে বসে আবার সে বৈধতা দিবে যা কিছু হয়েছে সব ঠিক হয়েছে। এটা কি সে পারে করতে? সে পারে না। তাহলে দুইটা লোক হইতে হবে। আবার ওইখানে একটা আপার হাউসও করেছে। এই আপার হাউসটা আবার কে করবে? এই আপার হাউসটা ওই সংসদ করবে, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করার পরে আবার ওই আপার হাউসকে বৈধতা দিবে এই সংসদ। দেওয়ার পরে এই সংসদের যে পিয়ার তার ভিত্তিতে আপার হাউসটা গঠিত হবে। তার মানে এই সংসদকে আগে থেকে বাধ্য করে দেওয়া হচ্ছে যে আপার হাউস হবে, তুমি গিয়ে আপার হাউস বানাবে, আপার হাউস বানায় তুমিই ভোট দিবা। নিজেই আপার হাউস বানায়, নিজেই বৈধতা দেয়, নিজেই ভোট দেয়, নিজেই আবার নিজের লোকদেরকে ওইখানে পাঠায়। এই যে জটিলতা তৈরি করা, এই জটিলতার কিচ্ছু দরকার ছিল না যদি গণতান্ত্রিক একটা নির্বাচন হতো। সংসদ সদস্যরা ঐকমত্য কমিশনের বদলে মানুষের ভোট নিয়ে সংসদে গিয়ে আলোচনা করতেন। বাইরে যারা সংসদে যেতে পারেন নাই তারা একইভাবে রাস্তায় বিরোধিতা করতেন, যুক্তি দিতেন, তর্ক দিতেন, সুশীল সমাজ কথা বলতো, একটা রিয়েল ন্যাশনাল কনসেনসাস তৈরি হতো। তার ভিত্তিতে সংসদে সংস্কারগুলি আসতো এবং যদি তারা সেটা আনতে না পারতো তখন সেই সংসদ রাষ্ট্রপতিকে দিয়ে গণভোট আয়োজন করত। তাহলে কিন্তু কোনো ঝামেলা থাকে না। কিন্তু ওনারা নিজেরা যে কাজটা করেছেন ওনারা নিজেরাও শিওর না যেগুলো সব টিকবে কিনা, এবং এটা টিকানোর জন্য তারা প্রথমে একটা আদেশ জারি করছেন, তারপর একটা গণভোট করছেন, সেটার অধীনে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করছেন। এত কিছু করার পরেও যদি না হয় তাহলে বলে দিচ্ছেন এটা নিজে নিজে হয়ে যাবে। হ্যাঁ, এটা অনেকটা মানে বিবাহ নাই, বাবাকে জানেন না, মাকে জানেন না, কিন্তু হঠাৎ একজন লোক এসেছে বলেছে যে কিছু না হলেও বেবি হবে এবং বেবিটা হয়ে গেলে এটা 9 মাসের মাথায় হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জনাব শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টি গণভোট নিয়ে কতটুকু মানে তাদের আগ্রহ কতটুকু?
আমরা মনে করি এটাতে আগ্রহ দেখানোর মতো কোনো বিষয়ই না, কারণ হচ্ছে 48টি বিষয়ে আপনি অ্যামেন্ডমেন্ট করবেন, এটা গণভোটে দিবেন, এটা মানুষ বুঝবে কিভাবে? আপনি 48টি বিষয়ে মানুষকে বুঝাবেন কিভাবে? তো এটা একটা গণভোট হবে না, এটা গণজট হবে। এবং এটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই। মহামান্য প্রধান চিফ অ্যাডভাইজার যদি বিশেষ সাংবিধানিক অর্ডার জারি করেন তাহলে উনি একজন ইউজারপার হবেন, কারণ বিশেষ সাংবিধানিক অর্ডার বা চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর মার্শাল ল প্রোক্লেমেশন দিতেন আর্মি অফিসাররা, তারা টেক ওভার করে মার্শাল ল প্রোক্লেমেশন দিতেন সংবিধানের বাইরে গিয়ে। তো উনি কেন ওই পথে হাঁটবেন? ওই পথে হাঁটা, এবং এটা যদি অর্ডিন্যান্স দিয়ে থাকে এটা দেন রাষ্ট্রপতি, কখনো প্রাইম মিনিস্টার বা চিফ অ্যাডভাইজার না। আমাদের এখানে যতবার সংবিধান বিশেষ অর্ডার হয়েছে, প্রেসিডেন্সিয়াল অর্ডার পিও, সেটা হয়েছে সংবিধান সাসপেন্ডেড থাকতো এবং সেটা দিয়ে তো রাষ্ট্রপতি। তো ওই পথে ওনাকে হাঁটার উপদেশ দেওয়াটা সম্পূর্ণ অসাংবিধানিক একটা উপদেশ, এবং এটার জন্য ঐতিহাসিক সাংবিধানিক দায় থাকবে। তো আমার মনে হয় উনি এই আনওয়াইজ পথে যাবেন না। দেশে ভোট হবে, ভোটের পরে একটা বিশেষ স্ট্যান্ডিং কমিটি করতে হবে যারা এই সাংবিধানিক অ্যামেন্ডমেন্টগুলোকে অ্যাডপ্ট করবে, এবং এর মধ্যে কিন্তু অনেকগুলোই অ্যাডপ্ট করার মতোই, কিছু কিছু ছাড়া। সেই কমিটি করে নর্মাল বিলের মতোই পাস হবে সংবিধান অ্যামেন্ডমেন্ট, এবং গণভোট হবে। এটাই হচ্ছে পারফেক্ট প্রসিজার। এর বাইরে অন্য কোনো প্রসিজার নেওয়াই ঠিক হয়নি। তো এই যে বিএনপিও যে ভোটের দিন গণভোট দিয়েছে, কনফিউজ হয়ে যাবে ভোটার, হ্যাঁ না ভোট দেবে নাকি আবার প্রধানমন্ত্রী ভোট দেবে, একটা দেবে না, এলোমেলো হয়ে যাবে। তো এতগুলো বড় বড় বিষয় এলোমেলোর মধ্যে না ছেড়ে এটা সংসদে ছেড়ে দেওয়াই ভালো। আরেকটা আমার মানে $1 ট্রিলিয়ন প্রশ্ন, সামনের সংসদে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে স্বাভাবিকভাবে তাদেরই তো আধিক্য থাকবে। তো সেই সংসদকে তারা বিশ্বাস করতে পারছে না কেন? সেই সংসদে তো অন্য কারো আধিক্য থাকার সম্ভাবনা কম। এত বড় বিপ্লব হয়েছে, এত বড় আন্দোলন হয়েছে, সেটাকেও তারা বিশ্বাস করতে চাচ্ছে না। পুরো জিনিসটাই ভোট পেছানোর পায়তারা, পুরো জিনিসটাই আসনের ভাগাভাগির আলোচনার পায়তারা, আর কিছু না। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আসতে চাই। অনেকে মনে করছেন যে সবাইকে খুশি করতে না পেরে, খুশি করতে যে কারোই মন রক্ষা করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরপেক্ষ না থেকে তিনি কেন মানুষকে খুশি করতে, অথবা কেন তিনি দলগুলোকে খুশি করতে যাবেন? এটা কি তার কাজ? উনি কাউকে খুশি করতে চেয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু যাদের খুশি হওয়া দরকার ছিল তারা হচ্ছেন ক্ষমতার বাইরে সাধারণ জনগণ। সাধারণ জনগণের খুশি হওয়ার মতো খুব বড় কিছু এই সরকার করতে পেরেছেন বলে মনে হয় না। বেকারত্ব বেড়েছে, অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে, নানান ধরনের সংখ্যা সারণী, স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন তারা আগের সরকারের মতোই যে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আপনাকে শুধু একটা স্টেটমেন্টের কথা বলি। আমাদের এই সরকারের পরিবেশ উপদেষ্টা তার অতীতের বক্তৃতায় বলেছে যে 2050 সালে বা 2045 সালের পর থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গ্রিন হাউস এফেক্টের কারণে বেড়ে যাবে এবং তাতে উপকূলীয় অঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। সেন্ট মার্টিন থাকবে কিনা বা অন্যান্য দ্বীপগুলি থাকবে কিনা এটা একটা সন্দেহের বিষয়। আর এই সরকারের নিযুক্ত বিডার যিনি প্রধান, তিনি বলেছেন 2055 সালে মহেশখালী আর কক্সবাজার এক জায়গায় এসে বিরাট শহর হয়ে যাবে। এক উপদেষ্টা বলে ডুবে যাবে, আরেক উপদেষ্টা বলে ওইখানে বিরাট শহর হবে। তাহলে নিশ্চয়ই যে কোনো একজন সঠিক কথা বলছেন না। এখন কক্সবাজার ডুববে না, এইটার জন্য কি প্রক্রিয়া তারা নিয়েছেন? তারা নিতে পারেন নাই। জুলাই সনদে আছে পরিবেশ বাঁচাতে হবে, কিন্তু আমরা কি দেখেছি? এক্সিস্টিং যে কন্ডিশন, এই সময়ে সিলেটের সাদা পাথর চুরি হয়ে গিয়েছে, এবং সাদা পাথর কি পরিমাণ চুরি হয়েছিল তার কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্স নাই। বলা হলো এক রাতের মধ্যে সব সাদা পাথর ফেরত এসেছে। সাদা পাথর কি এক রাতেই চুরি হয়েছিল? আপনার কি মনে হয় যে এক রাতে চুরি করা জিনিস এক রাতে ফেরত দেওয়ার মতো প্রক্রিয়া? মোটেও না। সাদা পাথরের একটা অল্প অংশ এক রাতে ফিরে আসার পরে সেটা দিয়ে ছবি উঠেছে। আসলে কি সাদা পাথর সব ফিরেছিল? এক রাত চুরি হয়েছিল? এটা কিন্তু একটা প্রশ্ন। যারা নিয়ে গেছিল তাদের অনেকে বলছে যে এটা ধুয়ে শুকানোর জন্য নিয়ে গেছে। আর কোথায় এটা নিয়েছিল সবাই জানতো, তার মানে চোখের সামনে দিয়ে নিয়েছিল, না হলে এক রাতের মধ্যে ফিরে কিভাবে? এটাকে রাস্তা দিয়ে তো নিতে হয়েছে, এটা তো ভেসে ভেসে যায় নাই। এইবার আসেন আরেকটা মজার বিষয় বলি। স্বাস্থ্য সংস্কার কমিশন তারা বলেছেন যে রাজনৈতিক কাজ ডাক্তাররা করতে পারবে না, অথচ তারা কথা বলেছেন 3টি রাজনৈতিক পক্ষের সাথে, ড্যাব বিএনপি সমর্থিত, এনডিএফ জামাত সমর্থিত, এবং আরেকটা আছে ডক্টরস ফর এনভায়রনমেন্ট হেলথ নাকি যেন, যেটা কমিউনিস্ট সমর্থিত। এই 3টা দলের সাথে তারা কথা বলেছেন, অথচ ডাক্তারদের অরাজনৈতিক সংগঠন আছে সেটার সঙ্গে তারা কথা বলেন নাই। নিজেরা বলছেন ডাক্তাররা রাজনীতি করবে না, অথচ গুরুত্ব দিচ্ছেন রাজনীতি করে সেই সব ডাক্তারদেরকে। তারা সমস্ত যে পদায়ন এবং সমস্ত যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন সব দিয়েছেন দলের রিকমেন্ডেশনে। মজার একটা কাজ করেছেন, তারা জরিপ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, এবং গিয়ে তারা স্বাস্থ্য সংস্কার কমিশন তথ্য সংগ্রহ করেছেন স্বাস্থ্য বিষয়ে। তার মধ্যে তারা গিয়েছেন কোথায় জানেন? রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং সীতাকুণ্ডে যে জাহাজ ভাঙে সেই জায়গাতে, আর গিয়েছেন হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র।
তো আমি একজনকে প্রশ্ন করলাম টেলিভিশনে যে আপনারা এই জায়গায় কেন গিয়েছেন, স্বাস্থ্য বিষয়ক কি তথ্য নিতে? ওনারা বললেন যে অকুপেশনাল হ্যাজার্ড, অর্থাৎ যে বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে এবং বিদ্যুৎ কেন্দ্র যে স্বাস্থ্যের ক্ষতি করে, স্বাস্থ্যের দূষণ করে, এই তথ্য তারা সংগ্রহ করতে গিয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রে কাজ করলে কি ধরনের ঝুঁকি হতে পারে বা এই ধরনের কারখানায় কি ঝুঁকি থাকে স্বাস্থ্য এবং জীবনের, এটা কিন্তু একেবারে গায়ে লেখা থাকে। কারণ এই কেন্দ্রগুলি করার সময় প্রফেশনাল সেফটি দেখে কেন্দ্রগুলি করতে হয়। ওনারা ওইখানে সরজমিনে গিয়েছেন। আপনার কি মনে হয় আসলে স্বাস্থ্য তথ্য নিতে গিয়েছিলেন? মোটেও না, তারা কাপ্তাইতে গিয়েছেন, কাপ্তাই লেকে, আর রামপালে গিয়েছেন, সুন্দরবনে। এবং তারপরে দেখেন আরেকটা কাজ করেছেন, তারা একটা দিকে জানি নাই, তারা বগুড়া ফরিদপুর ওইদিকে জানি নাই, তারা গিয়েছেন খুলনা যশোর ওইদিকে, কারণ ওদিকে সুন্দরবন, আর এইদিকে চিটাগাং কক্সবাজার, ওদিকে সাগর এবং সমুদ্র এবং পাহাড়, তারা ওই দিকে গিয়েছেন এই তথ্য সংগ্রহ করতে। একটু ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই যে তার মানে বুঝেছেন, তারা শুরুর থেকে তাদের গলদ হ্যায় ইন্টেনশন মে, বুঝছেন? এখন একটু বিদেশি ভাষা বলছি, কারণ আজকাল দেখছি যে উর্দু জানলে মনে হয় বেশ ভালো হবে ভবিষ্যতে। আপনার কাছে কেন এমনটা মনে হলো? মনে হয় এটা কিছু করার উপায় নাই। আপনি আমাকে বলেন তো যে এক সময় বিদেশ থেকে আসতো ক্যাটরিনা কায়েফ, আর এখন বিদেশ থেকে কোন দেশ থেকে আসে শিল্পী? সংস্কৃতি কি রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে বদল হয়? বদল হয় না। কিন্তু আপনি দেখেন যে ক্রিকেট বোর্ড কনসার্ট করে কিংবা অন্যরা কনসার্ট করে, সেসব কনসার্টে কোন দেশ থেকে শিল্পী আসে, কোন দেশ থেকে আসে না। আমরা তো এই পরিবর্তন আশা করি নাই। আমরা তো এক প্রভুর পরিবর্তে আরেক প্রভুকে চাই নাই। এবার কি প্রশ্ন আপনি বলতে পারেন? জি, আমি একটু ছোট করে জানতে চাই যে শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করা হয়েছিল যে 13 নভেম্বর, এই তারিখ ঘিরে কোনো উদ্বেগ প্রকাশ, মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনো উদ্বেগ নয়, চিন্তিত নয় তারিখে কি হবে। কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা এবং 1 লক্ষ গ্যাস বেলুন ছাড়ারও তারা ঘোষণা দিয়েছেন। তো এগুলো কি আসলে উদ্বেগের নয়? কেউ যদি উদ্বিগ্ন না হয়ে থাকেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই, কারণ তারা অন্তত বুঝতে পেরেছেন যে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কিন্তু তারা এই ধরনের হুমকি ধামকিতে উদ্বিগ্ন না, কিন্তু তারা উদ্বিগ্ন যে এরা নাকি ক্ষমতা ফেরত আসবে। এটা স্ববিরোধী কথা না? আপনি যার ধমক ধামক উত্তেজনায় কোনো উদ্বিগ্ন না, তাহলে আপনি বিশ্বাস করেন যে এরা আবার ক্ষমতায় ফিরে আসতে পারবে, তাদেরকে ঠেকানোর জন্য নানান কিছু করতে হবে। দুইটা স্ববিরোধী হয়ে গেল না? আর আপনি যদি এইভাবেও চিন্তা করেন যে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে, তাহলে কি এই শান্তি এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আগে সমাজে সাধারণ শান্তি আনা দরকার ছিল না? কেন হাসপাতালের সামনে লোকে গুলিবিদ্ধ হবে? কেন নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে লোকে গুলিবিদ্ধ হবে? এগুলা নিয়ে কি আপনার কোনো উদ্বেগ নাই বা আপনাদের কোনো উদ্বেগ নাই? এটা তো প্রশ্ন, কারণ এখানে তো জীবনের নিরাপত্তা সাধারণ মানুষের। আরেকটা মজার বিষয় দেখেন, আজকে আমি পত্রিকাতে দেখেছি একটা তদন্ত রিপোর্ট বের হয়েছে, যেখানে গোপালগঞ্জে যে সহিংসতা, সেটার জন্য এনসিপি এবং গোপালগঞ্জের অন্যান্য যারা পক্ষ, আওয়ামী লীগ সহ, এদেরকে দায়ী করা হয়েছে, বা এরকম একটা নিউজ এসেছে। আমি জানি না সত্য কিনা, নিউজটা আমি দেখেছি। যদি নিউজ সত্য হয়ে থাকে, তাহলে দুই পক্ষই অন্যায় করেছে। তাহলে এক পক্ষকে সরকার চড়াও হলো, আরেক পক্ষকে নিরাপদে নিয়ে আসলো, তাহলে তো সরকার নিরপেক্ষ আচরণ করলো না। এক পক্ষকে জেলে ভরলো, আরেক পক্ষকে কিছুই বললো না। এটা কি নিরপেক্ষ আচরণ হলো? যদি তদন্ত রিপোর্টে এটাই হয় যে দুই পক্ষই দায়ী আছে, দুই পক্ষেরই দায় দায়িত্ব আছে, তাইলে ব্যবস্থা কি দুই পক্ষের বিরুদ্ধে হওয়ার কথা ছিল না? এগুলার মধ্যে দিয়েই এই সরকার যে নিরপেক্ষ আচরণ করে না, সেটা তারা বিভিন্ন সময়ে করেছে। এবং আরো মজার ব্যাপার দেখবেন যে তারা খালি ফুটবল খেলে, ক্রিকেট খেলে না। কেন? ক্রিকেটের বল লাগলে ব্যথা পাওয়া যায় সেই জন্য। কিন্তু আপনি দেখেন ক্রিকেট নিয়ে কি ধরনের অভিযোগ এসেছে। ক্রিকেট বোর্ডের নির্বাচন অগণতান্ত্রিক হয়েছে, এটা নিয়ে কথাবার্তা হয়েছে। সাধারণ একটা ক্রিকেট বোর্ডের নির্বাচন, সাধারণ একটা ফুটবল ফেডারেশনের নির্বাচন, একটা সিটি কর্পোরেশনের মেয়র নিয়োগ, এসব কোনো জায়গাতে গণতান্ত্রিকতার কোনো লক্ষণ আমরা দেখতে পাই না। এটা আমাদেরকে আহত করেছে। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে আরেকবার আসবো। জনাব শামীম হায়দার পাটোয়ারী, একটু আসতে চাই আপনার কাছে। জুলাই গণঅভ্যুত্থানের শিশু এবং ছাত্রদের যে গণহত্যা হয়েছে তাদের উপরে, সেই দায় দায়িত্ব পুরোটাই